বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। অল্প চিকেন ব্যবহার করে কিভাবে মজাদার চিকেন স্ন্যাক্স তৈরি করা যায় তার অনেকগুলো রেসিপি আজকে একসাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমেই তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। তো এর জন্য আমি এখানে এক টুকরো বুকের মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি আগেই ভালো করে ধুয়ে টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। কাটার আগেই মাংসটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, কারণ কাটার পর কিন্তু এগুলো একদমই ধোয়া যাবে না, তাহলে আমি যে কিউব শেপে এগুলো কেটে নিব তার শেপটা নষ্ট হয়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীরকম করে কাটছি। আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি খুব বেশি মোটা করিনি, আবার একদম পাতলাও করিনি। সম্পূর্ণ মাংসটাকে একইভাবে কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়েছি, আর এখানে কাটার পর কিন্তু এখানে মোটামুটি 200 গ্রামের উপরে মাংস আছে। এবার মাংসের সাথে মিশিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচের থেকেও সামান্য একটু কম টমেটোর সস, হাফ চা চামচ পরিমাণ ভিনেগার, লেবুর রস দিলে 1 চামচ ব্যবহার করবেন, হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চিমটি বা 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করলে এখানে মাংসের মধ্যে খুবই জুসি একটা ভাব থাকে, মাংসের মধ্যে কোনো ড্রাই ভাব আসে না ভাজার পরে। সব মশলা দিয়ে মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর এবার ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এর মধ্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটার পর এর ফালিগুলো এরকম করে আলাদা করে নিয়েছি। তারপর নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে কিছু টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে এর ভেতরে নরম অংশগুলো ফেলে দিয়েছি, আর একটা চিকন গাজর পাতলা করে কেটে নিয়েছি। মাংসগুলো আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার কেটে রাখা সবজিগুলো মাংসের সাথে মিশিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি, যাতে করে সবজির মধ্যেও মশলাগুলো ভালো করে লেগে থাকে। এতে করে সবজির টেস্টটাও অনেক ভালো লাগবে, বা সবজির মধ্যে কোনো ধরনের পানসে ভাব থাকবে না। অন্যদিকে কিছু শাসলিকের কাঠি আমি 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে শাসলিক ভাজার সময় বা বেক করার সময় যাতে করে কাঠিগুলো পুড়ে না যায়। তো পানি থেকে ঝরিয়ে নেওয়ার পর কাঠিগুলোকে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এবার শাসলিকের উপকরণগুলো আমি শাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি কিউব করে রাখা 1 টুকরো ক্যাপসিকাম, তারপর দিচ্ছি 1 টুকরো গাজর। শাসলিকের 2 মাথায় আমি শক্ত ধরনের সবজিগুলো ব্যবহার করব, যাতে করে পরবর্তীতে খুলে যাওয়ার কোনো ধরনের চান্স না থাকে। তারপর পর্যায়ক্রমে আমি টমেটো এবং পেঁয়াজ দিয়েছি, তারপর মাঝখানে 1 টুকরো মাংস দিয়েছি, আর এভাবে করে আমি প্রতিটা লেয়ার তৈরি করে নেব। তবে আপনারা যদি চান মাংসের পরিমাণ বেশি দিতে পারেন, তবে মাংস এবং সবজি মিলিয়ে দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে যেসব বাচ্চারা সবজি খেতে না চায় বা সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য একটু অন্যভাবে তৈরি করতে পারেন, মাংসের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি বড়দের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলোতে সবজির পরিমাণটা মাংসের মতো করেই দিয়েছি, তবে বাচ্চাদের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলোতে মাংসের পরিমাণ একটু বেশি দিয়েছি। এভাবে করে আমি প্রতিটা শাসলিকের কাঠি গেঁথে নিয়েছি। সবগুলো এভাবে রেডি করার পরে এখন এগুলোকে আমি চুলাতে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ওভেনে বেক করেও নিতে পারেন। শাসলিক ফ্রাই করতে যেহেতু খুব বেশি তেল লাগে না, অল্প তেলে শাসলিক ফ্রাই করা যায়, এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা এবং প্যানটা গরম হয়ে আসলে ভালো করে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়ে শাসলিকগুলো ভেজে নিব। তবে একদম লো আঁচে ভাজা যাবে না, এতে করে চিকেন থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে, যার কারণে চিকেনের ভেতর থেকে পুরো জুসি ভাবটা বের হয়ে যাবে, আর পরবর্তীতে শাসলিকগুলো খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব বেশি আঁচেও ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন ভেতর থেকে সেদ্ধ হওয়ার আগেই উপরের অংশটা অনেক বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর পর আমি শাসলিকের কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিয়েছি, আর প্রতিবার উল্টে দেওয়ার পর প্যান থেকে তেল এবং মশলা ব্রাশের সাহায্যে নিয়ে আমি উপর সাইডটা ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এভাবে করে প্রতি বেচ শাসলিক আমি কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো যখনই সব সাইড থেকে এভাবে ভাজা হয়ে যাবে আর এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখনই আমি শাসলিকগুলো তুলে নিব। তো এখানে শাসলিকগুলো ভাজা হয়ে গেছে, আর পরবর্তী বেচও আমি একইভাবেই ভেজে নিব। অল্প বুকের মাংস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল বাচ্চাদের পছন্দের মজাদার টিফিন বা নাস্তা। চাইলে যে কোনো মুহূর্তে এটা তৈরি করতে পারেন। এবারে তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সবার পছন্দের চিকেন ড্রামস্টিক। এই চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু। এখানে 1 কাপ পরিমাণ আলু নিয়েছি, আর আলুগুলোকে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আলু ম্যাশ করার পর এর মধ্যে কোনো ধরনের বড় অংশ বা দলা না থেকে যায়। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেনের বুকের অংশ আমি আদা রসুন বাটা, সয়া সস এবং লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর একটা চাকুর সাহায্যে এরকম করে চপ করে নিয়েছি।
এবারে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম ছোট করে কুচি করেছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার হাতটা ভালো করে পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি। যেহেতু আজকের এই চিকেন ড্রামস্টিকগুলো আমি বকের মাংস দিয়ে তৈরি করছি, তাই বকের মাংসে যেহেতু হাড় থাকে না লম্বা কোনো, তাই আমি এরকম আইসক্রিমের কাঠি দিয়ে আজকে চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিব। তারপর এরকম করে আমি ড্রামস্টিকের শেপ দিয়ে দিয়েছি আর এভাবে করে সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি মিশিয়ে আমি এরকম করে হাতের সাহায্যে ঝুরঝুরে করে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো বড় ধরনের দলা তৈরি না হয়ে যায়। এটাকে শুকনো শুকনো করে এভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর মাখানোর পর এটা দেখলে বুঝতেই পারবেন আমি কীরকম করে মাখিয়েছি। তো এভাবে করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা চালনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে চেলে নিব। চালনির সাহায্যে চেলে নেওয়ার কারণে এর যে বড় অংশগুলো সেগুলো আলাদা হয়ে যাবে। এভাবে চালনির সাহায্যে চালার সময় মাঝে মাঝে একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে, এতে করে এর যে ছোটো অংশগুলো আছে সেগুলো একদম পরিষ্কার হয়ে নিচে পড়ে যাবে আর শুধু সম্পূর্ণ বড় অংশগুলো আলাদা থেকে যাবে। এই আলাদা বড় অংশগুলো এখন অনেকটা ক্রামসের মতো দেখা যাবে, এটাকে আপনারা ফ্লাওয়ার ক্রামসও বলতে পারেন। বড় অংশগুলোকে আলাদা রেখে দিয়ে অন্য বাটিতে আমি সামান্য একটু পানি মিশিয়ে এটা দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তবে বেটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি গাঢ়ও থাকবে না। ঠিক বেসনের গোলাটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে। তো বেটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনের যে ড্রামস্টিকগুলো তৈরি করে রেখেছিলাম এই বেটারটা দিয়ে সেটাকে আমি এভাবে কভার করে দিচ্ছি। ঠিক এভাবে বেটারটা দিয়ে কভার করে নেয়ার পর যে ফ্লাওয়ার ক্রামসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে উপরটা কোট করে দিচ্ছি এভাবে। এতে করে উপরের লেয়ারটা অনেক বেশি সুন্দর দেখা যাবে আর ভাজার পর এর মধ্যে যে কুরকুরে ভাবটা আসবে সেটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে সবগুলো কোট করে নেয়ার পর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আগেই তেল গরম করে রেখেছিলাম আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর এই চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে পুরোটার লেয়ার ক্রিস্পি হওয়ার আগে উপরটা খুব দ্রুত কালার চলে এসেছে। তাই একটু সময় নিয়ে ভাজলে ভেতর পর্যন্ত যেমন লেয়ারটা ক্রিস্পি হবে সেই সাথে উপরের কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে। তো উল্টে পাল্টে এগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। আর যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লোতে করে দিতে পারেন। তো সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর উপরের লেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে। সব শেষে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড পাকোড়া। আর এই চিকেন ব্রেড পাকোড়ার পুর হিসেবে আমি আগের নাস্তায় যে চিকেনের মিশ্রণটা ব্যবহার করেছিলাম সেটাই ব্যবহার করব। এবার পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি কিছু ব্রেড নিয়েছি। প্রথমেই 2টা ব্রেডের উপরে আমি এভাবে করে টমেটো সস মাখিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের গ্রিন সস বা তেঁতুলের চাটনি যে কোনো ধরনের সস নিতে পারেন। তো সস মাখানো হয়ে গেলে এবার আমি চিকেন এবং আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে বিছিয়ে সেট করে দিচ্ছি। চিকেনের পুরটা একটু মোটা করে বিছাতে হবে যাতে করে পুরটা পরবর্তীতে ভালো করে বোঝা যায়। চিকেন এবং আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিলে এই ব্রেড পাকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। পুরটা ভালো করে সেট করে নিয়ে অপর ব্রেডটা আমি উপরে এভাবে বিছিয়ে দিয়ে তারপর এটাকে এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর সাইড থেকে কেটে এটাকে আমি সমান করে স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি। 2টা সাইড আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি যাতে করে পরবর্তীতে কোনাকুনি করে কাটলে এর সাইজটা দেখতে সুন্দর লাগে এবং সমান হয়। তারপর কোনাকুনি এভাবে কেটে নিয়ে এটাকে আরও একটু ছোট করার জন্য আমি আবারও মাঝ বরাবর এভাবে কোনাকুনি কেটে নিচ্ছি। তো এখানে 2টা ব্রেড থেকে আমি 8টার মতো ব্রেড পাকোড়া তৈরি করে নিব। আপনারা চাইলে যদি বড় রাখতে চান তাহলে কিন্তু 4টা করে করতে পারেন। তবে এই ব্রেড পাকোড়াগুলো একটু ছোট রাখলে ভালো হয়, কারণ বেসনে ডুবিয়ে ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো সবগুলো রেডি হয়ে গেছে। এবার বেসনের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি, কারণ বাজারে কেনা বেসনে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, এই যে দেখতেই পাচ্ছেন।
তারপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে বেসনের যে লেয়ারটা বা পাকোড়ার যে উপরের লেয়ারটা সেটা অনেক বেশি ক্রিস্পি হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি আরও 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এতে করে পাকোড়ার মধ্যে কালো জিরার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে অল্প পানি মিশিয়ে এই ব্যাটারটাকে খুব স্মুথলি মিশিয়ে নিতে হবে, যাতে করে বেসনটা পানির সাথে খুব ভালো করে মিশে যায়। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিব, যাতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায়। এতে করে পরবর্তীতে পাকোড়ার উপরের লেয়ারটা অনেক ভালো করে ফুলবে। অনেকটা সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর লাস্ট পর্যায়ে আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক কীরকম হবে। তবে আমি আরও একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ আমার কাছে অনেকটাই গাঢ় মনে হচ্ছে। তো ফাইনালি ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এভাবে আঙুল ডুবিয়ে ওঠানোর পর এক্সট্রা যে ব্যাটারটা পড়ে যাবে আর এই ব্যাটারটা আঙুলটাকে খুব সুন্দর করে কোট করে রাখবে বা কভার করে রাখবে। এবারে পাকোড়া ভাজার পালা। আমি চুলায় প্যানে আগেই তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা অলরেডি ভালো করে গরম হয়ে গেছে। এবারে পুর ভরা ব্রেডগুলোকে এভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা ভালো করে গরম হয়েছে। তারপর এভাবে চামচের সাহায্যে উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে, এতে করে উপরের অংশটাও খুব সুন্দর করে ফুলে উঠবে। তারপর 2 থেকে 3 মিনিট পরে আমি ব্রেড পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। কিছু জায়গা ফাঁকা হলে আমি আবারও এভাবে করে পাকোড়া দিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু ওভারক্রাউড করে ভাজা যাবে না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে। এই পাকোড়াগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে, খুব কম বা খুব বেশি আঁচে ভাজা যাবে না। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আর যখনই খুবই সুন্দর এরকম একটা সোনালি কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর অপরগুলো আমি একইভাবে ভেজে নিব। আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।